রাত প্রায় 4টা। রুমাইশা ঘুমায়নি একটুও। তারপরও ফোনে অ্যালার্ম দিয়ে রেখেছে, যদি ঘুমিয়ে যায় তাহলে যেন জেগে উঠতে পারে এমন সময়। সাফওয়ান গভীর ঘুমে আছে, নিঃশ্বাস পড়ছে ওর ঘন ঘন। রুমেশা মনোযোগ দিয়ে শুনছে সাফওয়ানের নিঃশ্বাসের শব্দ, আর ওর চুলে পিলি কেটে দিচ্ছে। এই খুব বড়সড় ব্যক্তিটাকে নিজের বুকের উপর রাখতে পেরে ওর যেন অন্যরকম অনুভূতি বয়ে যাচ্ছে সমস্ত শরীরে। প্রচণ্ড রকম ভালো লাগছে ওর। ঘুমানোর পর একদম বাচ্চাদের মতো লাগছে সাফওয়ানকে। মুখে একটি নিষ্পাপতার ছায়া ফুটে উঠেছে ওর। ভুরু দুইটা এখন আর কুঁচকে নেই। মুখটা দেখে বোঝার উপায় নেই যে এই ব্যক্তি জেগে থাকলে কতটা হিংস্র থাকে। মিনিট 15 পরে সাফওয়ানকে জাগানোর সিদ্ধান্ত নিল রুমাইশা। কিন্তু সাফওয়ানের এই সুন্দর ঘুমটা ভাঙাতে ওর মন সায় দিচ্ছে না। মনে হচ্ছে আরও অনেক অনেক সময় ঘুমাক ও। কি হতো যদি আজ সাফওয়ান ওর স্বামী হতো? এই সুন্দর ঘুমটা আর ভাঙাতে হতো না। যতক্ষণ ইচ্ছে ঘুমাতো সাফওয়ান। এই ভোর রাতে উঠে চলে যেতে হতো না আর। নিশ্চিন্তে মনে ঘুমাতো সাফওয়ান এখন ওর বুকে। কারোর ভয় থাকতো না তখন। ভাবতে ভাবতে সাফওয়ানের কপালে আলতো করে স্নেহের চুম্বন বসিয়ে দিল রুমাইশা। তারপর সাফওয়ানের মুখে হাত বুলিয়ে ছোট ছোট করে ডাকলো সাফওয়ানকে। কয়েকবার ডাকার পর চোখ খুলল সাফওয়ান। ঘুম কম হওয়ার কারণে চোখ দুইটা লাল হয়ে আছে। ঘুম থেকে ওকে জাগিয়ে প্রচণ্ড খারাপ লাগলো রুমাইশার। সাফওয়ান ঘুম ভাঙার পরও রুমাইশার বুকে আরও কিছুক্ষণ আলসি ভঙ্গিতে শুয়ে থাকলো। বুকের উপর শুয়ে হাত পা ছোলো আড়মোড়া করতে লাগলো। কিছুক্ষণ পর উঠল, উঠে বসে রইল বিছানার উপর। ঘুমের ঘর এখনো কাটেনি ওর। চোখ দুইটা ডলে বালিশে শোয়া রুমাইশার দিকে চোখ চোখা করে তাকালো একবার। রুমাইশা ওকেই দেখছিল। সাফওয়ানের এমন করে তাকানোই রুমাইশা নিঃশব্দে হাসলো। তারপর বলল, কি হলো, এভাবে তাকানোর কি আছে? সাফওয়ান কিছু বলছে না দেখে রুমাইশা সন্দেহের চোখে তাকালো ওর দিকে। তারপর আবারও কিছু বলতে যাবে, তখনই সাফওয়ান ওর মুখ বন্ধ করে দিল নিজের অধৈর্যের আক্রমণে। অনেকক্ষণ ধরে গভীরভাবে চুমু খেলো সাফওয়ান। রুমাইশার হাতের আঙ্গুলের ফাঁকে নিজের হাতের আঙ্গুলগুলো রেখে বিছানায় চেপে ধরল। সাফওয়ানের এমন আক্রমণে দিশাহারা হয়ে গেল রুমাইশা। মনে মনে বিপুল পুলক অনুভব করলো ও। ভালো লাগে চোখ দুইটা বন্ধ হয়ে এলো ওর। নিজের সমস্ত ইন্দ্রিয় দিয়ে যেন সাফওয়ানের এই প্রগাঢ় চুম্বনকে নিজের ভিতর ধারণ করে থাকলো ও। কিছুক্ষণ পর সাফওয়ান ছেড়ে দিল ওকে। ছাড়া খেয়ে হাঁসফাঁস করতে লাগলো রুমাইশা। রুমাইশার এমন অবস্থা দেখে মুখ টিপে হাসলো সাফওয়ান। তারপর রুমাইশার চোয়ালের সাথে নিজের চোয়াল ঘষে মৃদু গলায় বলল, সামান্য একটা চুমুতে এই অবস্থা? এরপর তো বিশাল 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 অত্যাচার সহ্য করতে হবে। কি করবি তখন? কথাটা বলে সাফওয়ান রুমাইশার চোয়ালে একটা ছোট্ট করে চুমু দিয়ে বিছানা থেকে উঠে নিচে নামলো আলনা থেকে নিজের টি শার্টটা নেওয়ার জন্য। পেছন থেকে রুমাইশা বলে উঠল, আপনার মুখ দেখে তো বোঝা যায় না আপনি এত অসভ্য। দিনের বেলা আপনি এত গুরুগম্ভীর হয়ে থাকেন, কিন্তু রাত হলে তো দেখছি আপনার হুলিয়া পাল্টে যায়। শব্দটা অসভ্য না, রোমান্টিক। আর মনে মনে সবাই অসভ্যই চায়, কিন্তু উপরে উপরে ভং ধরে তোর মতো। আর এটা যদি অসভ্যতাই হয়, তাহলে আমি অসভ্য তোর কাছে। আর যতদিন বেঁচে আছি অসভ্যই থাকবো। পছন্দ না হলে ঠিকই বাধা দিতেন, কিন্তু তা দেননি, কারণ আপনিও চান আমি অসভ্য হই। রুমাইশা লজ্জা পেল প্রচুর। লজ্জায় মাথা নত হয়ে গেল ওর। সাফওয়ানের কথার বিপরীতে বলার মতো আর কোনো কথা খুঁজে পেল না। উল্টো কান গরম হতে শুরু করলো ওর। সাফওয়ান খেয়াল করলো সেটা। তারপর ও দুষ্টামি করেই বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। চুমু তো খাওয়া হয়েই গেছে, এখন অসময়ে এসে লজ্জা পেয়ে আর কি হবে? রুমাইশা কটমট চোখে তাকালো সাফওয়ানের দিকে। সাফওয়ানের সেদিকে চোখ পড়তেই অন্যদিকে চোখ ঘুরিয়ে নিয়ে মুখ টিপে হাসলো। আজান দেবে, এক্ষুনি বাড়ি যান। এই তো যাচ্ছি, এখনই যাচ্ছি। তারপর টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা হাতে নিয়ে আবার বিছানায় কাছে আসলো। রুমাইশার দিকে ঝুঁকে আর একটু চুমু খাওয়ার চেষ্টা করলো, কিন্তু মুখ ঘুরিয়ে নিল রুমাইশা। সরুন, আপনি আর জীবনে আমারে চুমু খাবেন না। খাবো 100 বার। এটা বিদায়ী চুম্বন। বলে খপ করে বাম হাতটা দিয়ে রুমাইশার চোয়াল ধরে নিজের দিকে ঘোরালো। তারপর কষে একটা চুমু খেলো। চুমু খাওয়া শেষে রুমাইশার কানের কাছে
ফিসফিসে বলে উঠল, লাভ ইউ মোর দেন মাই লাইফ। আর তারপরই দ্বিতীয়বার পেছনে না তাকিয়ে দ্রুত পায়ে দরজার কাছে গিয়ে নিঃশব্দে দরজার লক খুলে চলে গেল বাইরে। এদিকে সাফনের এমন ফিসফেসানি কণ্ঠে রুমেশের গায়ের পশম দাঁড়িয়ে গেল। বুক আর তলপেটে যেন রক্ত ছলকে উঠল। লজ্জায় নত হলো মুখ, মুখে লাজুক হাসি ফুটে উঠল ওর। অনড় হয়ে বসে রইল বিছানায়। খানিকক্ষণ বাদে দূর থেকে গাড়ির ইঞ্জিনের ক্ষীণ শব্দ ভেসে আসলো। রুমেশা বুঝল সাফন ওর গাড়ি স্টার্ট দিয়েছে। মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল ওর। হঠাৎ করেই যেন চারপাশটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে থাকলো। নির্জনতায় ছেয়ে গেল যেন ওর আশপাশটা। মুখের হাসিটা মিলিয়ে গেল নিমিষেই। বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল রুমেশা। আজান দিল এমন সময়ে। ফজরটা পড়া হবে না সঙ্গত কারণে, তাই চোখ বুজে নিল ও। সারা রাত না ঘুমানোর কারণে চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে গেল। ঘুম ভাঙল 8টায়। বাড়ির অন্যরা ততক্ষণে উঠে গেছে। শামসুলের অফিস আছে 9টায়। আয়শা নাস্তা বানানো প্রায় শেষের দিকে। রুমেশা উঠে এসে ফ্রেশ হয়ে গেল রান্নাঘরে। আয়শাকে পেছন থেকে জড়িয়ে ধরে পড়ল, কাজ থাকলে বলো মা, করে দিই। শাফিনকে ঘুম থেকে তোল, একসাথে খেয়ে নে সবাই, নাইলে পরে খাবার ঠান্ডা হয়ে যাবে। রুমেশা ঠিক আছে মা বলে গেল শাফিনকে ডাকতে। দরজায় কয়েকবার নক করার পর দরজা খুলল শাফিন। চোখ টলতে টলতে বাইরে এলো। রুমেশের দিকে চোখ পড়তেই কাল রাতের ঘটনা মনে পড়ল ওর। উত্তেজিত হয়ে বলল, রুমি আপু, ভাইয়া চলে গিয়েছে? আসতে বলতে পারিস না, শয়তান ছেলে গেছে চলে ভোরবেলা আজানের সময়ে। ভাইয়ার কি কিছু হয়েছে আপু? পরে বলবানি তোরে মেসেজে, এখন অফ যা, ফ্রেশ হয়ে আয়, খাবি দ্রুত, নইলে খাবার ঠান্ডা হয়ে যাবে, মা বলেছে, তাড়াতাড়ি আয়। শাফিনকে এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল ওয়াশরুমে। তারপর আবার রান্নাঘরে এলো। মায়ের সাথে নাস্তা গুছিয়ে দিল। কাজে ফাঁকে আয়েশার দিকে চোখ পড়ল ওর। থমথমে লাগছে মায়ের মুখটা। কাজের প্রেশারে হয়তো এমন লাগছে ভেবে আবার নিজের কাজে মন দিল রুমেশা। সাফন বাড়ি ফিরে আর ঘুমায়নি। পুরো ভোরবেলাটা উত্তরের জঙ্গলের ভেতর কাটিয়ে দিয়েছে। এখানে আসলে ওর অদ্ভুত রকমের শান্তি লাগে। এখানের সাপগুলো ওর গায়ের সঙ্গে লেগে থাকতে পছন্দ করে খুব। খুব তাড়াতাড়ি ও খোলস ছাড়বে। গায়ের চামড়াটা খসখসে হতে শুরু করেছে। এই লেয়ারটা উঠে যাবে। পরনে ওর গত রাতে টি শার্ট, হাতে খসখসে ফ্যাকাশে হয়ে যাওয়া চামড়াগুলো স্পষ্ট হয়ে উঠেছে। রুমে গিয়েই লং স্লিভ পরতে হবে ওর, নইলে যে কেউ দেখে বুঝতে পারবে ওর শরীরের অবস্থা। একটু বেলা হলে নিজের রুমে গেল সাফওয়ান। ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিল। তারপর বের হয়ে কালো রঙা ট্রাউজার আর সাদা রঙের লং স্লিভ টি শার্ট পরে নিল। নিজেকে ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে বসে রইল মায়ের অপেক্ষায়। রুনিয়া খাবার নিয়ে উপরে আসলেন। টি টেবিলের উপর খাবার রেখে তিনি গেলেন চিলেকোঠার রুমে দরজার কাছে সাফওয়ান রুমে আছে কিনা চেক করতে। দরজা লক করা নাই, সাফওয়ান ভেতরে আছে। রুনিয়া দরজায় নক করতে যাবেন, এমন সময় সাফওয়ানও দরজা খুলে বের হয়ে এলো। সাফওয়ানকে দেখে রুনিয়া বলেন, কাল রাতে না খেয়ে চলে গেছিলি কেন? বলে তো যাবি যে খাবো না। আমি খাবার নিয়ে এসে দেখি তুই নেই, দুপুরেও খাসনি। তোর কাজের চাপ এত যে খাওয়ার সময় হচ্ছে না তোর। রাতে আমি খেয়েছি মা, তুমি চিন্তা করো না। তোমার সাথে আমার অনেক কথা বলার আছে। বসো এখানে এসে। টি টেবিলের পাশে রাখা চেয়ারগুলোর দিকে নির্দেশ করে বলল সাফওয়ান। কোথায় খেয়েছিস? তুই তো বাইরে খাস না কখনো। আর নিচে যে খাবার রেখেছিলাম তা তো সেভাবেই আছে। ভেতরেই খেয়েছি, তবে অন্য জায়গায়। ও নিয়ে তুমি চিন্তা করো না। এখন আমি যা বলি মনোযোগ দিয়ে শোনো। রুনিয়া মনোযোগ দিলেন। সাফওয়ান গম্ভীর হয়ে গেল হঠাৎ করে। তারপরে কিছুক্ষণ সময় নিয়ে চোখ থেকে গগজটা খুলে ফেলল। সাফওয়ানের চোখ দেখে আতঙ্কিত হয়ে গেলেন রুনিয়া। তোর চোখের রং এমন দেখাচ্ছে কেন? আর কেমন যেন জল জল করছে চোখ দুইটা। মায়ের এমন আতঙ্কিত চেহারা দেখে দীর্ঘশ্বাস চালো সাফওয়ান। তারপর মৃদু গলায় বলল, এটা অনেকদিন আগেই হয়েছে মা, তোমাদেরকে আমি দেখাইনি, তোমরা কষ্ট পাবে তাই। কিন্তু এখন আর উপায় নেই আমার কাছে কোনো। তোমাকে আরও কিছু দেখানোর আছে মা, কিন্তু তুমি হয়তো ভয় পাবে। তুমি আমাকে ভয় পেও না মা, আমি তো তোমারই ছেলে। আমাকে তুমি যেন ভয় পেও না। রুনিয়া কি বলবেন বুঝতে পারলেন না। ভয় কেন পাবেন সেটা ভাবতে ভাবতে চেয়ে রইলেন শুধু। সাফওয়ান ধীরে ধীরে নিজের মুখের মাস্কটা সরালো। তারপর অসহায় চোখে তাকালো
মায়ের দিকে। তোর ঠোঁট এত কালো হলো কিভাবে? সাফন কিছু বলল না। চোখের কোণা চিকচিক করে উঠল ওর। মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের হাতের স্লিপ গোটালো ও গুটিয়ে কুনি পর্যন্ত উঠিয়ে রাখলো। নিজের শরীরের স্কিনের অবস্থাটা দেখালো রুনিয়াকে। রুনিয়া চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন সাফনের শিরা ভেসে ওঠা হাতটার দিকে। নিজের হাত দিয়ে স্পর্শ করলেন সাফনের হাতখানা। খসখসে সর্প চামড়ার উপর দিয়ে নিজের হাতটা বুলিয়ে নিয়ে গেলেন। চোখ ফেটে পানি বেরিয়ে এলো রুনিয়ার। এসব কখন হলো? এরকম তো ছিল না আগে। এগুলো তো অনেক কম ছিল। এত এত বেড়ে গেল কিভাবে? আমাকে কখনো বলিসনি কেন আমাকে? সাফন নির্বাক হয়ে তাকিয়ে আছে মায়ের দিকে। রুনিয়া কান্নার চোখে উল্টে পাল্টে দেখছেন সাফনের হাতখানা আর বিলাপ করছেন নিজে নিজে। সাফন নিজের মায়ের মুখটা দুই হাত দিয়ে ধরে নিজের দিকে ফেরালো। তারপর নিজের অধৈর্যরা আলগা করলো মায়ের সামনে। রুনিয়া তাকালেন সাফনের মুখের দিকে। সাফন ঠোঁট আলগা করলেই দেখা গেল ওর ঝকঝকে তীক্ষ্ণ দুইটা দাঁত, সেই জঙ্গলি পশুদের মতো লম্বা ধারালো দাঁত দুইটার দিকে রুনিয়ার চোখ পড়তেই চমকে উঠলেন তিনি। ভালো করে সেদিকে দেখেই ডুকরে কেঁদে উঠলেন রুনিয়া। এ কি হাল হয়েছে আমার ছেলের? এ কি হলো বাবা? আপনি এ কি করে গেলেন আমার ছেলেকে? এ কি অবস্থা করে দিয়ে গেলেন আমার সাফওয়ানের? মা, মা জোরে বলো না মা, প্লিজ। কেউ যদি শুনে ফেলে তোমার কথা তখন অনেক বিপদ হয়ে যাবে মা। থামো মা, তুমি এরকম করলে আমি কিভাবে ঠিক থাকবো মা? চুপ করো মা, আমার কথা শোনো। রুনিয়া সময় নিয়ে অনেক কষ্টে নিজেকে সামলালেন। সাফনের হাত দুইটা নিজের হাতের মুঠোর ভিতর নিয়ে চুমু খেলেন হাতে। এখনো শেষ হয়নি মা, আরো কিছু দেখানোর আছে তোমাকে। রুনিয়া অসহায় দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। ইশারায় বুঝালেন সেগুলো দেখাতে। মায়ের ইশারা পেয়ে সাফনের মুখ আলগা করে নিজের কালো লকলকে লম্বা সর্প জিহ্বাটা বের করলো রুনিয়ার সামনে। এই দৃশ্য দেখে রুনিয়া থমকে গেলেন যেন। উচ্চ কণ্ঠে কাঁদতে নিলেন তিনি, কিন্তু তার আগেই নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরল। সাফন সেদিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি আর তোমার ছেলে নেই মা, আমি পশুতে পরিণত হয়ে গেছি। সামনে হয়তো আরও হব। নিজেকে নিয়ে অনেক রিসার্চ করেছি মা আমি, কিন্তু কোনো সলিউশন বের করতে পারিনি। আমি ব্যর্থ হয়েছি আমি মা। এখনো চেষ্টা করে যাচ্ছি, জানি না আদৌ সফল হব কিনা, সে সময় পাবো কিনা। আমি যদি কোনো রেমেডি বের করতে না পারি তবে আমি খুব শীঘ্রই মারা যাব মা, নইলে অন্য কোনো প্রাণীতে পরিণত হব চিরকালের জন্য। ছেলের মুখে মৃত্যুর কথা শুনে রুনিয়া আর নিজেকে সামলাতে পারলেন না। উচ্চস্বরে কেঁদে উঠলেন তিনি। সাফন এবার বাধা দিল না। কিছুক্ষণ বিরতি দিয়ে সাফন বলে উঠল, আমি জানি আমি বেশি দিন বাঁচব না, তবে মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছে আছে মা। আমি খুব করে চাই আমার ইচ্ছেটা পূরণ হোক, খুব খুব করে চাই। আর সেটা পূরণ করতে তুমি আমাকে সাহায্য করবে মা। রুনিয়া কিছুক্ষণ সময় নিয়ে নিজের কান্না থামালেন। ধরা গলেই বলেন, কি ইচ্ছা তোর বল আমাকে। আমি যেভাবেই হোক তোর ইচ্ছেটা পূরণ করব। প্রয়োজনে নিজের প্রাণটা দিয়ে দেব, তবুও তোর ইচ্ছা পূরণ করব। ফুপিয়ে কাঁদতে লাগলেন তিনি। সাফওয়ান মৃদু হাসল। মায়ের মুখটা দুই হাত দিয়ে আলতো করে ধরে বলল, প্রাণ দিতে হবে না মা, তুমি শুধু রেমুকে আমার বউ করে নিয়ে আসার ব্যবস্থা করে দাও, আর কিচ্ছু চাই না। রুনিয়া অবাক হলেন সাফনের এই আবদারে। রুমিকে বউ করতে চায় তার ছেলে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? রুমি কি কখনো বিয়ে করতে চাইবে? সাফনের এই অবস্থা জানলে শামসুল মানবে কখনো? আর রাফসান তো সাফনের ঘোর বিরোধী। ও কি কখনো মেনে নিবে? কিছুক্ষণ চুপ থেকে নিজের চোখের কোণা থেকে পানি মুছে রুনিয়া সাফনের দিকে তাকিয়ে বললেন, তুই যে বিয়ে করবি আর রুমিকে বিয়ে করবি এতে আমি প্রচণ্ড খুশি। আর রুমিকে আমারও খুব পছন্দ, কিন্তু রুমি কিভাবে রাজি হবে? ও তো তোর এইসব ব্যাপারে জানলে তো কখনোই বিয়ে করতে চাইবে না। তখন কি হবে? আর তোর মামা মামিও তো খুব ভালো করেই জানে তুই ওর জন্য ঠিক কতটা ক্ষতিকর। আর রাফসানের কথা বাদই দিলাম, ও তো এই ঘটনার পর থেকে তোকে চোখেই দেখতে পারে না। আর বিয়ের ক্ষেত্রে তো শামসুল আয়েশা অবশ্যই রাফসানের মতামতকে প্রায়োরিটি দিবে। মা, রিমু সব কিছু জানে, একদম সব কিছু। রুমি জানে সব কিছু? কিভাবে? কে জানিয়েছে? ও জেনে গেছিল বা কিছুটা, তারপর ওকে আমি সব বলেছি। ইভেন ও আমার চেহারাও দেখেছে। ওই প্রথম কেউ যার সামনে আমি আমার মুখের মাস্ক খুলেছি মা। আর ওর যে জ্বর হয়েছিল সেটা আমাকে দেখেই ভয় পেয়েছিল, যদিও এখন আর কোনো ভয় নেই। এসব কবে হলো?
তলে তলে এত কিছু হয়ে গেল আমার বাড়িতে আমার চোখের সামনে দিয়ে, আর আমি কিছুই টের পেলাম না। কিন্তু রুমি জানলেই কি তোকে বিয়ে করতে চাইবে কখনো? ও তো তাহলে অবশ্যই জানে যে তুই বিষধর। আর ও যদি তোর স্ত্রী হয় তাহলে তো হাজার সতর্ক থাকলেও দুর্ঘটনা ঘটতে সময় লাগবে না। রিমুকে নিয়ে কোনো চিন্তা নেই মা, চিন্তা হলো মামা মামি আর রাফসানকে নিয়ে। আমি যে কোনো মূল্যেই রিমুকে বিয়ে করব। এখন সেটা তাদের মতে বা অমতে, কিন্তু তাদের মতে হলে ভালো হয়, কারণ আমি চাই না দু পরিবারের ভেতর আবার সম্পর্ক নষ্ট হোক বা রিমু ওর মা বাবার থেকে আলাদা হোক। কিন্তু রুমি যে রাজি হবে সে বিষয়ে তুই এত শিওর হচ্ছিস কিভাবে? এই, তোরা কি প্রেম প্রেম করছিস না তো? সত্যি করে বল। মা কি সব বলছো? আমি প্রেম করতে যাব কেন? আমি জাস্ট বলেছি যে রিমু আমাকে বুঝবে, তাই আর না করবে না। তোরে কইছে? সাফওয়ান কি বলবে বুঝলো না। চোরাচুকি এদিক ওদিক তাকালো শুধু। মায়ের সাথে এইভাবে এসব বিষয়ে কখনো কথা বলা হয়নি বলে লজ্জা লাগছে ওর। কিভাবে বোঝাবে এখন মাকে? ছেলেকে এইভাবে মেয়েদের মতো লজ্জা পেতে দেখে রুনিয়া এতক্ষণে মন খারাপ ভুলে হেসে উঠলেন। রুমির সাথে যে তার ছেলের খুব জমে গিয়েছে এটা শিওর হয়ে গেলেন। সাফনের মাথায় হাত বুলিয়ে দিয়ে হেসে বললেন, আমি তো ভাবিনি তোকে দিয়ে এই সমস্ত হবে। সারাক্ষণ এভাবে মুখ গোমরা করে ভ্রু কুচকে থাকিস, তাতে তো আমারই ভয় লাগে। রুনিয়া এবার নিজের চেয়ারটা সাফনের দিকে আরেকটু এগিয়ে নিয়ে এসে বসলেন। কিভাবে কি হলো বল না? রুমাইশের সাথে তো সব সময় খ্যাক খ্যাক করতে দেখতাম, এর মাঝে কিভাবে কি হলো? মায়ের এমন আগ্রহ ভরা চেহারা দেখে মনে মনে খুব হাসি পেল সাফনের, কিন্তু বাইরে থেকে সেটা প্রকাশ করলো না। তাতে নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর নাস্তার ট্রেটা হাতে নিয়ে বলল, তুমি তোমার মেয়ের থেকে শুনে নিও, আমাকে ছেড়ে দাও, আমি কিছু বলতে পারবো না। তারপর রুমে ঢুকে দরজা দিয়ে দিল। রুনিয়া ছেলের এহেন অবস্থা দেখে অবাক হলেন, সাথে খুশিও হলেন। কিন্তু রুমি রাজি থাকলেও তিনি শামসুল বা আয়েশা কিভাবে রাজি করাবেন? ওরা তো কখনোই রুমিকে সাফনের হাতে তুলে দেবে না। তখন কি হবে? আর তার ছেলের এই অবস্থাতে তো কখনো বিয়ে হবে না। কে চাইবে তার মেয়ের জমদূতের কাছে থাকুক? কিন্তু দমে গেলেন না রুনিয়া। শামসুলের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। কি হবে সেটা পরে দেখা যাবে, আগে কথা বলে দেখতে হবে। বিকেলবেলা শাফিন চলে গেল বাড়িতে। শামসুল অফিস থেকে এসে নিজের রুমে ঘুমাচ্ছেন। রুমাইশা রুমে বসে ফোন চাপছে। শাফিন চলে যাওয়ায় ওর ভালো লাগছে না। বাড়িতে একা একা বোর হতে হয় শুধু। রাফসান ভাই আসবেন কয়েকদিন পর, কিন্তু ও যা বলেছে তাতে ওর সাথে আর কথা বলবে না রুমাইশা। ঘুরতেও যাবে না কোথাও এবার। আর মায়ের সাথেও এ নিয়ে ও কথা বলবে, এই কথা মা ছাড়া কেউ লাগায়নি রাফসানের কানে। এসব ভাবতে ভাবতেই আসে এলেন রুমাইশার রুমে। রুমে ঢুকে দরজা লক করে দিলেন। রুমাইশা ফোন রেখে মায়ের দিকে তাকালো। মা হঠাৎ দরজা লক করছে কেন? অবুঝ দৃষ্টিতে তাকিয়ে রইল ও আয়েশার দিকে। আয়েশা এসে বসলেন রুমাইশার সামনে, মুখটা ওনার থমথমে। রুমাইশা মাকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলল, কি বলবে মা, কোনো সমস্যা হয়েছে? আশা উত্তর করলেন না ওর কথাই। পরক্ষণে দাঁতের দাঁত চেপে সাপটে একটা চর মেরে দিলেন রুমাইশার পা গালে। চর খেয়ে রুমাইশা মুখটা ঘুরে গেল অন্যদিকে। থতমত খেয়ে গেল ও। হাতটা চর খাওয়া জায়গায় দিয়ে মায়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো ও। আয়েশা ওকে কেন এভাবে মারলো ওর মাথায় আসছে না। আয়েশা ধালো দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। রুমাইশা আমতা আমতা করে বলল, আমাকে মারলে কেন মা? কথা শেষ না করতেই আরও একটা চর পড়ল ওর মুখের উপর। রুমাইশা ছিটকে পড়ল যেন। মায়ের দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল ও। মাতাকে শেষ কবে মেরেছে মনে পড়ে না ওর। সেই মা ওকে আজ কেন মারলো? তোকে মারলাম কেন তুই বুঝতে পারছিস না মোটেই? রাতে কে ছিল তোর রুমে? কার সাথে শুয়েছিলি তুই? দিনে দিনে নষ্ট মেয়েদের মতো হচ্ছিস তুই। আমাদের চোখের সামনে দিয়ে তুই ছেলে ঢুকাচ্ছিস করে, আবার আমাকে জিজ্ঞেস করছিস তোকে কেন মারলাম? কে ছিল বল? ওই ছেলে কে? ভোরবেলা তোর রুম থেকে কে বেরিয়েছে? শাফিনের নাম নিবি না, শাফিনকে আমি দেখলেই চিনি। কে ছিল বল? কার সাথে শুচ্ছিলি তুই? মায়ের কথাই রুমাইশা জমে গেল। ও এখন মাকে কিভাবে বোঝাবে ওদের ভেতর ফিজিক্যালি কিচ্ছু হয়নি? মা কি বিশ্বাস করবে? কখনোই করবে না। অসহায় চোখের পানি ফেলতে লাগলো ও। আয়েশা রেগে গেলেন অনেক। ডান হাত দিয়ে রুমাইশার জল চেপে ধরে বললেন, একদম ন্যাকা কান্না কাঁদবি না। কে ছিল ওই ছেলে এক্ষুনি বল? কার সাথে তুই এরকম নোংরামি সম্পর্কে চালিয়েছিস? মা,
তুমি যা ভাবছো সেরকম কিছুই না, বিশ্বাস করো আমি কিছু করিনি। তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। তুই নাম বল, ওই ছেলের পরিচয় বল। কার এত বড় বুকের পাটা যে আমার বাড়িতে এসে আমারই সামনে দিয়ে আমার মেয়ের সাথে নোংরামি করছে? নাম বল এক্ষুনি। যা জলো গলায় বললেন আয়েশা। এমন সময় বাইরে আয়েশার ফোন বাজতে শোনা গেল। আয়েশা রোমাশের মুখ ছেড়ে দিয়ে ওর দিকে রক্ত চক্ষু দিয়ে তাকিয়ে বাইরে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, আমি আসছি এক্ষুনি। তোর বলা লাগবে তুই কার সাথে কি করছিলি। রোমাশা ফোপাতে লাগলো। ও কিভাবে সাফনের নাম বলে দিবে? সাফনকে তো কেউ পছন্দ করে না বাসায়। এখন ও কি করবে? কিভাবে বলবে মাকে সাফনের কথা? বিপদ যেন ওর শেষই হচ্ছে না, একটা পর একটা লেগে আছে। ও কি করবে এখন? সাফনের কথা শোনার সাথে সাথেই তো মা ফুপ্পির কাছে ফোন দিবে শিওর। তাহলে ফুপ্পি কি ভাববে? ফুপ্পিও কি ওকে নোংরা ভাববে? আয়েশা বাইরে গিয়ে ফোন দেখলেন রুনিয়া ফোন দিয়েছে। আয়েশা নিজের কণ্ঠ স্বাভাবিক করে ফোন ধরলেন। ওপাশ থেকে রুনিয়া সালাম দিলেন। আয়েশা সালামের উত্তর দিলেন। কুশল বিনিময় করে রুনিয়া বলেন, শামসুলের কাছে ফোন দিলাম, তা ওই ফোন তুলছে না, তাই তোরটাতে দিয়েছি। আপা ও ঘুমিয়েছে, মনে হয় ফোন সাইলেন্ট করা, এই জন্য টের পাইনি। গুরুত্বপূর্ণ কিছু নাকি? দিব আপনার ভাইয়ের কাছে ফোন? না থাকুক, ওর ঘুম ভাঙানোর দরকার নেই এখন। উঠলে বললো আমি ফোন দিয়েছিলাম, কথা বলার আছে কিছু। আচ্ছা আপা, রাখছি তাহলে। বলে আয়েশা কল কেটে দিলেন। ফোনটা নিয়ে আবার রুমেশের রুমে ঢুকলেন। রুমেশা ফোপাচ্ছে। দরজা লক করে আবার এসে বসলেন রুমেশার সামনে। রুমেশা তাকিয়ে আছে নিচের দিকে। এই তাকা আমার দিকে। নিচে কি দেখছিস তুই? আমার দিকে তাকা। এত নষ্ট হয়েছিস কবে থেকে বল? আর ওই ছেলের পরিচয় বল। কিচ্ছু লুকাবি না তুই। কে ওই ছেলে? আমাদের চেনা চেনা কেউ তো এত লম্বা না। বল কেউ। লম্বার পয়েন্টটা মনে পড়তেই আয়েশা চমকে উঠলেন। তারপর জড়ানো গলায় বললেন, সাফন ওইটা? কন্দনরত রুমেশাকে একটা ঝাঁকি দিয়ে জিজ্ঞেস করলেন, সাফন ওইটা? সত্যি করে বল, ওটা সাফন কিনা? রুমেশা কাঁদতে কাঁদতেই উপর নিচে মাথা নাড়ল। তারপর কেঁদে কেঁদেই বলল, তুমি যা ভাবছো এমন কিছু হয়নি মা, বিশ্বাস করো। আয়েশা যেন অভক্তি এসে গেল রুমেশের উপর। ঘেন্না নিয়ে তিনি বললেন, ছি ছি, এতটা নিচে নেমে গেছিস তুই? সারা জীবন ভাই ডেকে এসে এখন তার সাথে রাতে একসাথে থাকছিস? ছি, তোকে তো আমার মেয়ে বলতে ঘৃণা হচ্ছে। ওকে চিনিস তুই? ও সম্পর্কে জানিস কিছু? ও কি করতে পারে সে সম্পর্কে তোর কোনো ধারণা আছে? ও কতটা ভয়ঙ্কর হতে পারে সে সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে তোর? এই যে দাগ গলায়। রুমেশের গলার বা পাশের দিকটার আবজা ছোপ ছোপ দাগ দেখিয়ে বললেন তিনি, এই দাগটা কিভাবে হয়েছে তুই জানিস না? ও তোকে মেরে ফেলেছিল বলতে গেলে। বিষ, ওর দাঁতের বিষ। আমার কথা বুঝতে পারছিস তুই? তোকে মেরে ফেলতে ওর 2 মিনিটও লাগবে না। রুমেশা চোখ মুছে নিল। হঠাৎ করে যেন ওর সমস্ত ভয় উবে গেল। ভয়ের জায়গায় দ্বিগুণ সাহস শেষে ভর করল। আয়েশার দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, জানি আমি সব, কিভাবে কি হয়েছে আমি সব জানি। আর আমি এসব জেনেই ওকে ভালোবেসেছি। আর আমাদের ভেতর কিছুই হয়নি। ওর ঘুম আসছিল না, তা আমার কাছে এসছে, জড়িয়ে ধরেছে শুধু, আর চুমু খেয়েছে, আর কিছুই না। কতটা নির্লজ্জ হলে মানুষ মায়ের সামনে এসব কথা বলতে পারে? কিসের ভালোবাসা তোদের? এসব ভালোবাসা না, এসব নষ্টামি। মা মোটেও এইভাবে বলবে না। সাফওয়ান ভাইয়া আমার জন্য কি কি করেছে এক সময় তোমরা সবাই জানো। আর ও এখনো তেমনই আছে, আমার গায়েও কোনো আঁচ লাগতে দেবে না। আর ও আমাকে যথেষ্টই ভালোবাসে, আর আমিও তাই। ও কেমন মন মানসিকতার সেটা আমার সাথে সাথে তোমরাও জানো। তাই অপবাদ দিও না। আমি এতবার করে বলছি যে আমাদের মাঝে কিছুই হয়নি, তারপরেও তোমার বিশ্বাস হচ্ছে না। তো যদি বিশ্বাস নাই হয় তাহলে তুমি যা ভাবছো তাই হয়েছে। আয়েশা রুমেশের এমন কথাই আবারও সাপটে একটা জন্মালো ওর গালে। তারপর রুমেশের হাত থেকে ফোনটা একটানে ছিনিয়ে নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রাত পর্যন্ত রুমেশের সাথে একটা কথাও বললেন না আয়েশা। রুমেশাও নিজের জেদ বজায় রেখে মায়ের সাথে কথা বলল না, ফোনটাও চাইতে গেল না। এটা জেনেও যে সাফন অবশ্যই ওকে মেসেজ দিবে। একবার না একবার নিজের রুমে ঠাই বসে রইল। আয়েশা ভেতর ভেতর রাখি ফুঁসতে লাগলেন। রুমেশা প্রচুর প্রচুর জেদি, তবে সেটা খুব কম দেখায় ও। কিন্তু একবার দেখালে আর ওকে ঠেকানো যায় না। আত্মসম্মানবোধ অনেক ওর। আজ পর্যন্ত কখনো ও এক জিনিস দুবার চায়নি কারোর কাছে, না আয়েশার কাছে আর না শামসুলের কাছে। জেদের সাথে সাথে প্রচণ্ড রকম অভিমানীও ও। রুমেশা যে সন্ধ্যা গড়িয়ে গেল আয়েশার সাথে কথা বলতে আসলো না,
তাতেই আয়েশা বুঝে গেলেন যে মেয়ের মাথায় জেদ চেপেছে। খুব সহজে আর ও আসবে না আয়েশার সাথে কথা বলতে, আর সাফনের বিষয়টা নিয়েও খুব বড় রকমের ঝামেলা বাঁধবে। এটা ভেবে আরও রেগে রইলেন আয়েশা। এর মাঝে সাফন মেসেজ দিয়ে না পেয়ে দুবার কল দিয়েছে রুমাইশার ফোনে। আয়েশা দেখেছেন যদিও মেসেজ দেখতে পায়নি, লক স্ক্রিনে নোটিফিকেশন হাইড করে রেখেছে রুমাইশা। ফোনের ভেতর না ঢুকলে মেসেজ দেখা যাবে না। আয়েশা ঠিক করলেন রাতেই শামসুলকে এই বিষয়ে জানাবেন তিনি। প্রথমে যদিও ভেবেছিলেন ব্যাপারটা নিজের মধ্যেই রাখবেন, কিন্তু রুমাইশার ভেতর কোনো অপরাধবোধ না দেখে মতামত বদলে ফেলেছেন তিনি। রাতে খাবার টেবিলে খাবার গোছাচ্ছিলেন আয়েশা, তখন শামসুলের ফোনে কল এলো রুনিয়ার। শামসুল রুমে বসে অফিসের কিছু কাগজপত্র দেখছিলেন। রুনিয়ার কল দেখে রিসিভ করলেন তিনি। রুনিয়ার আগের মিসড কলগুলো দেখছিলেন, কিন্তু পরে ফোন দিতে ভুলে গেছে। ফোন রিসিভ করার পর কৌশল বিনিময় করে রুনিয়া বলেন, ভাই তোমার সাথে আমার খুব ইম্পর্ট্যান্ট কথা আছে। বিকেলে একবার ফোন দিয়েছিলাম আয়েশার কাছে, কিন্তু ও হয়তো তোমাকে বলতে ভুলে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখেছিলাম তোর মিসড কল, কিন্তু পরে ব্যাগ দিতে ভুলে গেছি। বুড়ো হয়ে যাচ্ছি, কিছু এখন আর মনে থাকছে না। কি ইম্পর্টেন্ট কথা আপা বল। সব ঠিক আছে তো? কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, সব ঠিক আছে। তোকে আমার একটা প্রস্তাব দেওয়ার আছে। আমি তোদের বাড়িতে এসে কথাগুলো বলতে পারলে ভালো হতো, কিন্তু এখন আর সময় নেই সেসবে, তাই ফোনেই বলছি। আমার কথাগুলো ধৈর্য ধরে শুনবি, আগে থেকে হাইপার হবি না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবি। আসলে কিভাবে বলবো বুঝতেছি না। তুই তো জানিস আমার সাফনের অবস্থা সম্পর্কে। ওর জীবনটা অন্য 10টা মানুষের মতো স্বাভাবিক না। আমার ছেলের বয়স 30 পার হতে চলেছে বলে ভুল হবে, হয়ে গেছে। আমার ছেলের তো বিয়ে দেওয়া অসম্ভব বলতে গেলে, কিন্তু আমি তো একজন মা। আমার তো ইচ্ছে হয় আমার ছেলের একটা বউ হোক, বাচ্চা হোক, সংসার হোক, সুখে শান্তিতে থাকুক বউ বাচ্চা নিয়ে। আরও ছেলে মানুষ, ওর তো একটা চাহিদা আছে। বয়স হয়েছে এখন, ওর তো একটু ভালোবাসার দরকার আছে, মন খুলে কথা বলার একজন সঙ্গীরও দরকার আছে। তা তুই এখন কি বলছিস? তোর ছেলের জন্য মেয়ে দেখে দিতে? আমার মেয়ে দেখতে কোনো সমস্যা নেই। সাফওয়ান আমার ভাগিনা, ওর জন্য তো আমি মেয়ে দেখলে সব থেকে ভালো মেয়েটাকেই খুঁজে বের করব। কিন্তু আপা, তুই তো জানিসই, বিয়ে দিতে হলে তো মেয়ের বাড়ির লোক ছেলেকে দেখতে চাইবে। আর সাফওয়ানের চেহারা তো আমরা যতদূর জানি স্বাভাবিক নেই। ওকে দেখে যে কেউই বুঝে যাবে ওর ভেতর গুরুতর কোনো সমস্যা আছে। তখন কি কেউ মেয়ে দিতে চাইবে? আর যদি চেহারা ম্যাটার নাও করে, যেহেতু সাফওয়ান মোটামুটি একটা জব করে, ভালো স্যালারি পায়, বা তোদের গাড়ি বাড়ি আছে, তারপরেও তো সমস্যা। সাফওয়ানের যে দাঁতে বিষ আছে সেটা যদি মেয়ের বাড়ির কেউ জানে, তাহলে তো কখনোই কেউ মেয়ে দিবে না। আর যদি ইনফরমেশন গোপন রেখে বিয়ে দেওয়া হয়, তবুও তো সেই মেয়েটা এক সময় না এক সময় জেনে যাবে। আর তাছাড়া তার লাইফ রিস্ক থাকবে 90%। এসব সম্পর্কে আমিও ভেবেছি শামসুল। আমি ভাবছিলাম যে যেহেতু সাফনের ব্যাপারে আমাদের দুই পরিবার ছাড়া কেউ জানে না, আর তোরাও সাফনের ব্যাপারটা ভালো বুঝিস, তাই ভাবছিলাম যে ব্যাপারটা আমাদের নিজেদের ভেতরে হলে মন্দ হতো না। নিজেদের ভেতরে বলতে তুই কি বলতে চাচ্ছিস? খুলে বল। আমি তোর মেয়েকে চাই আমার বড় ছেলে সাফনের জন্য। সাফনের বউ করে নিতে চাই আমি রুমিকে। আপা, তোর মাথা ঠিক আছে? তুই আমার রুমিকে কিভাবে তোর ছেলের বউ বানাতে চাস? তুই জানিস তোর ছেলে কেমন, আর ও কতটা ক্ষতিকর যে কারোর জন্য। আর যে ছেলে আমার মেয়েকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে ফেলেছিল, তার কাছে আমি মেয়ে দিব? সব কিছু জেনে শুনেও আমার মেয়ের কি এতটা আকাল পড়েছে যে শেষমেশ একটা জঙ্গলি জানোয়ারের সাথে আমার মেয়ের বিয়ে দিতে হবে? শামসুলকে এইভাবে ফোনে চিল্লাতে দেখে আয়েশা ডাইনিং থেকে দ্রুত পায়ে গেলেন সেখানে। স্বামীর এমন অগ্নিমূর্তি দেখে বুক কেঁপে উঠল আয়েশার, কিন্তু ফোনের ওপারে যে রুনিয়া আছে তার বুঝতে বাকি রইল না, কারণ শেষের কথাটা তিনি শুনেই ফেলেছেন। আর জঙ্গলি জানোয়ার বলতে শামসুল কাকে বুঝিয়েছেন সেটাও বুঝলেন। বাইরে বাবার উঁচু গলা শুনে রুমাইশাও বেরিয়ে এলো। নিজের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো। মা দাঁড়িয়ে আছে তাদের রুমের দরজায়। রুমাইশা নিজের অবস্থান থেকেই বোঝার চেষ্টা করলো কি হচ্ছে। শামসুলের কথাগুলো রুনিয়ার বুকে গিয়ে লাগলো একদম। তিনি উত্তর দিলেন, শামসুল, তুই কিভাবে সাফওয়ানকে এইভাবে বলতে পারলি? আমার ছেলে জঙ্গলি জানোয়ার, ও আমার সন্তান, আমি ওকে পেটে ধরেছি। আমি তোর বোন, ও তোর বোনের সন্তান, তুই ওকে এইভাবে বলতে পারলি? ও তো তোর সন্তানের মতোই। ও যে রুমিকে খারাপ রাখবে এমন তো নয়। আমার ছেলে যথেষ্ট দায়িত্ববান। আর রুমিকে যে আঘাত করেছিল তখন ও নিতান্তই ছোট ছিল।
নিজের অবস্থা সম্পর্কে ওর কোনো ধারণা ছিল না। ও যদি জানতো যে রুমাইশাকে এইভাবে মৃতপ্রায় করে ফেলবে তাহলে কি কখনো ওকে কামড়াইতো? দেখ আপা, তোর খারাপ লাগবে এটাই স্বাভাবিক। আমি যা বলেছি সেটা মিথ্যা নয়। রুমি যদি তোর মেয়ে হতো আর সাফওয়ান যদি আমার সন্তান হতো, তুই কি কখনো নিজের মেয়েকে এমন কারো সাথে বিয়ে দিতে চাইতিস বল? কখনো চাইতিস না। আমি যদি দেখতাম যে সে আমার মেয়ের নিরাপত্তা নিশ্চিন্ত করছে, কোনো ক্ষতি করছে না, খেয়াল রাখছে, ভালোবাসছে, তাহলে আমি অন্তত তার ভবিষ্যৎ চিন্তা করে মেয়েকে তার হাতে তুলে দিতাম। না আপা, তুই দিতিস না। তুই এখন যে কথাগুলো বলছিস সেগুলো সব আবেগের কথা। তুই যদি সত্যি আমার জায়গায় থাকতি তাহলে কখনোই রাজি হতে না। আমি এই বিষয় নিয়ে তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। তুই আমার বোন, তোর সাথে আবার সম্পর্ক নষ্ট করতে চাই না আমি। রুমিকে ছেলের বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেল। আমি বেঁচে থাকতে এরকম কিচ্ছু হবে না, মনে রাখিস। এই বলে কল কেটে দিলেন শামসুল। রুনিয়াকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ দিলেন না। শামসুলকে কল কেটে দিতে দেখে আয়শা এগিয়ে এলেন সেদিকে। শামসুলের পাশে গিয়ে বসলেন। স্ত্রীকে পাশে পেয়ে শামসুল তেজি কণ্ঠে বলে উঠলেন, আমার বোন আগেও যেমন স্বার্থপর ছিল ছেলের জন্য, এখনও তাই আছে। নিজের ওই বন্য প্রাণীটাকে আমার মেয়ের ঘাড়ে চাপাইতে চাচ্ছে। মানুষ কতটা নিম্ন পর্যায়ে চলে যাচ্ছে দিন দিন। আমার মেয়ের কিসে কমতি আছে যে ওইরকম একটা ছেলেকে বিয়ে করতে হবে ওর? রুমাইশা বাবার সমস্ত কথা শুনে ফেল। সাফনের সাথে কথা বলার দরকার ভীষণ, কিন্তু ফোনটা তো মায়ের কাছে। মায়ের কাছে যে ফোন চাইবে সেই উপায়ও আর রইল না। পরিস্থিতি এখন বেকায়দা। বাইরের দিকে আর এগোলো না ও। নিজের ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। এদিকে আয়েশা রুনিয়ার এই ফোন কলের পর আর স্থির থাকতে পারলেন না। আগুনে ঘি ঢেলে দিয়ে তিনি বললেন, তোমার বোনের চাল এবারে আমি ধরতে পেরেছি। তোমার বোন যে তোমার আড়ালে কি নোংরা খেলা খেলছে তা তুমি ভাবতেও পারবে না। চাল চালছে বলতে কি বোঝাতে চাইছো তুমি? কি করেছো? ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পিছনে, যাতে ওর ছেলে অনায়াসেই বিয়ে করে নিয়ে যেতে পারে আমার মেয়েকে। সাফওয়ানকে আমি আজ ভোরবেলা বের হতে দেখেছি রুমির ঘর থেকে। সারা রাত সে এখানেই ছিল রুমির কাছে। তোমার মেয়েকে ধরেছিলাম আমি বিকেলে, কিন্তু তার অপরাধ বোধ তো নেই। উল্টো আমার সাথে গলা চড়িয়ে কথা বলেছে তোমার মেয়ে। বলেছে নাকি ভালোবাসে। আমাদের সবার চোখে ফাঁকি দিয়ে তোমার মেয়ে তোমারই বাড়িতে এই সমস্ত করেছে। ও সাহস কতটা বেড়ে গিয়েছে সে সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আয়শার কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল শামসুলের। মেয়ের এহেন অধপতন মেনে নিতে পারছেন না তিনি। তার মেয়ে যে কিনা স্কুলের ছেলের বন্ধুদের সাথেও কখনো কথা বলতে চাইতো না, সে কিনা আজ একটা ছেলের সাথে তারই বাড়িতে। আর ভাবতে পারলেন না শামসুল। বুকের ভিতর যেন ব্যথা কুণ্ডলি পাকিয়ে ঠেলে ঠেলে উঠছে। তার মেয়ে এতটা নিচে নেমে গেল কিভাবে? আয়েশার দিকে তাকিয়ে রুমাইশাকে ডাকার জন্য নির্দেশ দিলেন তিনি। আয়েশা স্বামীর নির্দেশ মতো গেলেন রুমাইশাকে ডাকতে। রুমাইশা নিজের রুমে বসে ছিল চুপচাপ। ওর মনটা এমনিতেই ভালো নেই। মাথায় সারাক্ষণ ঘুরছে সাফনের পরিণতির কথা। বেশি সময় নেই ওর হাতে। ওর শেষ সময়গুলো যেখানে খুব সুন্দর করে কাটানোর কথা, সেখানে ওর সমস্ত দিনগুলো খারাপ কাটছে। কাউকে বোঝাতেও পারছে না নিজের মনের অবস্থাটা। তার উপর আবার বিকালবেলা মায়ের এমন ব্যবহার। ও বুঝতে পারছে ও যেটা করেছে সেটা মোটেও ঠিক হয়নি। কোনো বাবা মাই এটা মেনে নিবে না, কিন্তু ওকে তো বিশ্বাস করা উচিত ছিল মায়ের। ও কেন ওর মাকে মিথ্যা বলবে? যেখানে ওর মা দেখে ফেলেছে সাফনকে বের হতে, সেখানে ওর তো মিথ্যা বলার আর কোনো অবকাশ নেই। মা এটা বুঝলো না। ভাবনা চিন্তার ভেতরেই দরজায় টোকা পড়ল। বাইরে মায়ের গলা শোনা যাচ্ছে। আয়েশা ঝাঁঝালো গলায় বলছেন, রিমু, দরজা খুলে বাইরে আয়, তোর বাবা ডাকছে। বাবার ডাকছেন শুনে রুমাইশার বুক কেঁপে উঠল। কাল রাতের কথা মা কিছু বলে দেয়নি তো আবার? চোখ দুইটা বন্ধ করে বড় একটা শ্বাস নিয়ে নিজেকে বাবার সামনে যাওয়ার প্রস্তুত করে সামনে এগোতে লাগলো। ধীর পায়ে শামসুলদের রুমে গিয়ে শামসুলের সামনে গিয়ে দাঁড়ালো ও। শামসুল ওর দিকে ঠান্ডা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাবা কোনো কথা বলছে না দেখে রুমাইশা কিছুক্ষণ ইতস্তত করে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, ডেকেছো কেন বাবা? কিছু বলবে? তোর মা যে বলছে তা সত্যি? কি বলছে মা? মা কি বলছে তা তো আমি শুনিনি। না শুনলে আমি কিভাবে বলবো মা যা বলছে তা সত্যি কিনা? কাল রাতে সাফওয়ান তোর সাথে ছিল? জি ছিল, কিন্তু আমাদের মাঝে অবৈধ কিছু হয়নি। আর তোর কথা আমার বিশ্বাস করতে হবে?
এতটা অধপতন হয়েছে তোর চরিত্রের? আবার আমার সামনে এসে বড় গলায় কথা বলছিস তুই? আমাদের সম্মানের কথা একবারও ভেবেছিস তুই? এই কথা লোক জানাজানি হলে কি হবে সেই সম্পর্কে তোর কোনো ধারণা আছে? আর সাফওয়ান যে মায়ের সাথে মিলে তোর সাথে অভিনয় করছে শুধুমাত্র নিজের বৈবাহিক দিকটা রক্ষা করার জন্য, সেটা কি তুই জানিস? সাফওয়ান তোকে ব্যবহার করছে শুধু সমাজের টিকে থাকার জন্য। ওর শারীরিক অবস্থা কেমন সেটা সম্পর্কে তোর এতদিনে অবশ্যই ধারণা হয়ে গেছে। ও শুধু তোকে ব্যবহার করছে নিজের স্বার্থে। নিজের জঙ্গলিপনা যেন মানুষ জানতে না পারে, এই জন্য তোকে ভিকটিম বানিয়েছে ওরা। কারো সম্পর্কে না জেনে শুনে এভাবে তুমি বলতে পারো না বাবা। সাফওয়ান তো নিজের ইচ্ছায় এই জীবন চুজ করেনি। ও যদি জানতো ওর জীবন এমন হবে তাহলে কি ও এই জীবন বেছে নিত? আরও অভিনয় করছে কি সত্যি ভালোবাসে সেটা আমার থেকে বেশি তোমরা কেউ জানো না, আর তোমাদেরকে আমি জানাতেও চাই না। আর আমি ওকে ভালোবাসি, তাই ভালো হয় তুমি রুনিয়া ফুপির দেয়া প্রস্তাবটা মেনে নাও। রুমেশার কথাই আয়েশা একেবারে রেগেমেগে আগুন হয়ে গেলেন। তুই কতটা নির্লজ্জ হয়ে গেছিস তা তুই ভাবতে পারছিস? রুনিয়া আর ওর ছেলে মিলে তো তোর খুব ভালোভাবেই ব্রেন ওয়াশ করে দিয়েছে দেখছি। নিজের বাবা মাকে তুই তুচ্ছ তাচ্ছিল্য করছিস। কোথায় কোন বুনো পশুরের জন্য? হ্যাঁ, সাফনকে বুনো পশু বলে ফুঁসে উঠল রুমেশা। মা, ও ও একজন মানুষ। বারবার ওকে বুনো বুনো বলা বন্ধ করো। ওর এই অবস্থা কেন হয়েছে, কিভাবে হয়েছে সেটা তোমাদের জানতে বাকি আছে বলে আমার মনে হয় না। ও কতটা অসহায় সে সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে? না জেনে একটা মানুষকে তোমরা এইভাবে জাজ করতে পারো না। শামসুল আর সহ্য করতে পারলেন না, উঠে এসে রুমেশার গালে ঘর কাঁপিয়ে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর নিজের ফোনটা হাতে নিয়ে আবার ফোন করলেন রুনিয়ার কাছে। নিজের বোনের করা এমন ষড়যন্ত্রের জবাব চাইলেন তিনি। রুনিয়া সাদে সাফওয়ানকে খাবার দিতে এসেছেন, ফোনটাও নিয়ে এসেছেন সাদে। ওনার ফোনে হঠাৎ করেই চার্জ নিচ্ছে না, তা নিয়ে উনি খুবই চিন্তিত। চার্জ এখন 10-এর ঘরে নেমে এসেছে। শাফিনের কাছে নিয়ে গিয়েছিলেন, কিন্তু শাফিন কোনো সলিউশন দিতে পারেনি, তাই সাফওয়ানের কাছে এনেছেন। বর্তমানে ফোনটা সাফওয়ানের কাছে। চিলেকোঠার বাইরের টি টেবিলটার পাশে বসে মা ছেলে দুজনে মিলে মিস্ত্রিগিরি করছে। সাফওয়ান খুব মনোযোগ দিয়ে ফোনের সমস্যা বোঝার চেষ্টা করছে। ফোনটাকে দেখতে দেখতে সাফওয়ান কঠিন গলেই বলে উঠল, মামার কাছে কল দিয়েছিলে তো? মামা কি বলল? রুনিয়া চুপ করে রইলেন। ছেলেকে এখন কিভাবে বলবেন যে তার ভাই মুখের ওপর ফোন কেটে দিয়েছে, আবার তার ছেলেকে জঙ্গলি জানোয়ার বলেছে? তোর মামা রাজি হয়নি, বলেছে রুমিরা তো আকাল পড়েনি যে তোকে বিয়ে করতে হবে, আর বলেছে রুমিকে তোর বউ করার কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে। তোর সাথে কখনোই বিয়ে দিবে না রুমিকে। আর তারপর কল কেটে দিয়েছে। মা, শাফিন চলে আসার পর থেকে রিমুকে ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওদের বাড়িতে কিছু একটা গন্ডগোল লেগেছে, আর সেটা পাঠিয়েছে মামি জেনে শুনে। কি গন্ডগোল লাগবে? আর আয়শা গন্ডগোল লাগাবেই বা কেন? সেটা তোমাকে আমি পরে বুঝিয়ে দেব, বা তুমি এমনিতেও বুঝতে পারবে হয়তো। কথাগুলো বলে সাফওয়ান আবারও কাজে মন দিল। কিছু সময় পর রুনিয়ার ফোনে কল এলো শামসুলের। সাফওয়ান সেদিকে দেখে রুনিয়ার দিকে তাকালো, তারপর বলে উঠল, আমি যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। এখন তুমি নিজেই জানতে পারবে। রুনিয়া ছেলের দিকে অবুঝের মতো চেয়ে রইলেন। সাফওয়ান ফোনটা মায়ের হাতে দিল। রুনিয়া এমন সময়ে শামসুলের ফোন একদমই আশা করেনি। খানিক আগেই তো কল কেটে দিল রাগ দেখিয়ে, তাহলে এখন আবার কেন ফোন করলো? রুনিয়া কলটা রিসিভ করে কানে ধরলেন। ফোন ধরার সাথে সাথেই ওই পাশ থেকে শামসুলের কর্কশ কণ্ঠ শোনা গেল, রুনিয়া আপা, তুই কি জানিস সাফওয়ান কাল রাতটা আমার মেয়ের সাথে কাটিয়েছে, সেটাও আবার আমার বাড়িতে। শামসুলের কথাই অবাক হলেন রুনিয়া। চকিতে একবার সাফওয়ানের দিকে তাকালেন, তারপর চোখ ফিরিয়ে বলে উঠলেন, সাফওয়ান কাল তোদের বাসায় ছিল রাতের বেলা, তা আবার রুমির সাথে? না জানার ভান ধরিস না আপা, আমি জানি যে সাফওয়ান তোর কথাতে এই কাজ করেছে। আমার মেয়েকে ছেলের বউ করার জন্য তুই তোর ছেলেকে আমার মেয়ের পেছনে লেলিয়ে দিলি, আর সেটাও একেবারে বেডরুমে। এসব কি বলছিস তুই শামসুল? আমি কেন সাফওয়ানকে লেলিয়ে দিব? হ্যাঁ, আমি রুমিকে ছেলের বউ করতে চাই, আর সেটা চাই কারণ আমার ছেলে চায় রুমিকে বিয়ে করতে। আর সাফওয়ান রাতের বেলা ছিল বলতে তুই কি বোঝাচ্ছিস? ও যদি থেকেও থাকে, ও অনৈতিক কিছু করবে বলে আমি মনে করি না। আপা, আমি তোর কাছে সাফওয়ানের সাফাই চাই না।
তোর ছেলে আমার মেয়ের যে সর্বনাশ করেছে এই কথা জানাজানি হলে কি হবে তোর ধারণা আছে? তোকে আমি ভালোভাবে বলছি, সাফওয়ানকে বলবি আমার মেয়ের থেকে যেন দূরে দূরে থাকে। আমি খুব দ্রুতই আমার মেয়ের ব্যবস্থা করব। অমানুষের হাতে আমি আমার মেয়েকে তুলে দিব না। আমি কালই কথা শেষ হওয়ার আগেই ফোন বন্ধ হয়ে গেল রুনিয়ার। চার্জ শেষ। রুনিয়া শামসুলের এত সব কথা শুনে যেন আকাশ থেকে পড়েছেন। পাশে সাফওয়ান চোল শক্ত করে, হাত দুইটা মুঠি শক্ত করে বসে আছে, চোখর তীক্ষ্ণ হয়ে চেয়ে আছে শূন্যের দিকে। রুনিয়া অবিশ্বাস্য চোখে তাকালেন সাফওয়ানের দিকে। সাফওয়ান কিছুক্ষণ নীরব থাকার পর হুট করে উঠে দাঁড়ালো। তারপর রুনিয়াকে বলল, মা, নিচে গিয়ে রেডি হও, আমরা বেরোবো। জিমুতের বাসায় যাব, দ্রুত। আজকের রাতটা অন্যান্য রাতের থেকে যেন একটু বেশি নিস্তব্ধ। চারপাশ যেন কি এক নীরবতায় ছেয়ে আছে। ঝিঝি পোকাও ডাকছে না যেন। নিজের রুমে থম মেরে বিছানায় বসে আছেন শামসুল। রুনিয়ার কল কেটে যাওয়ার পর আরও কয়েকবার কল দিয়েছেন, কিন্তু নম্বর বন্ধ দেখাচ্ছে। রাগটা দেখাতে পারলেন না ঠিকঠাক। আয়েশা দাঁড়িয়ে আছে স্বামীর পাশে, থেকে থেকে রুমাশার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছেন তিনি। রুমাশা দাঁড়িয়ে আছে দরজার পাশে। পরিস্থিতি কোন দিকে যায় সেটাই বোঝার চেষ্টা করছে। তার মাকে এতবার করে বলার পরও মা বিশ্বাস করল না। ও তো কখনোই ওর মাকে মিথ্যা কথা বলে না। আয়েশা তো উচিত ছিল ওকে বিশ্বাস করা, কিন্তু করলো না। উল্টো বাবাকে এসে বলে দিল। মাথায় ভীষণ জেদ চাপল ওর। এর শেষও দেখে ছাড়বে। অকারণে ওকে এইভাবে অপবাদ দেওয়ার মাসুল তুলবে ও। রাগে ওর গায়ের ভেতর রিডি করছে। মুখটা শক্ত করে তাকিয়ে আছে ও নিজের বাবা মায়ের দিকে। শামসুল কিছুক্ষণ পর ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন, আমার মুখের উপর ফোন কেটে দিল আর এখন ফোন বন্ধ করে রেখেছে। তুমি যত দ্রুত সম্ভব ছেলে দেখো, ওর বয়স হয়েছে, বিয়ে দিয়ে দাও। পড়াশোনা বিয়ের পরেও করা যাবে, নাইলে এইভাবে থাকলে কি হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। মায়ের কথা শুনে রুমেশার পায়ের তলার মাটি সরে গেল যেন। বিস্ফোরিত নয়নে মায়ের দিকে তাকিয়ে রইল ও। বিস্ময়ে অধৈর্যরা আগলা হয়ে এলো। সেদিনও আয়েশা বললেন বিয়ে দিবেন না আপাতত ওকে, পড়াশোনা কমপ্লিট করিয়েই তারপর বিয়ে দিবেন। হঠাৎ মায়ের এমন মতের পরিবর্তনে দিশেহারা হয়ে গেল রুমেশা।